আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের আজকে কিছু আপডেট তো আছেই। তোমাদের ইন্টারভিউ রিলেটেড, তোমাদের সিএইচও রিলেটেড কিছু আপডেট আছে। সেগুলো অবশ্যই আজকের এই ভিডিওতে থাকছে। পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে রাখি, তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো, তোমাদের আজকে আবার একটা তোমাদের ক্লাস হবে। অর্থাৎ ইন্টারভিউ কোন কোন ভুলগুলো করা যাবে না সেই বিষয়ে। কারণ কিছু সাধারণ ভুল ক্যান্ডিডেটটা কিন্তু করে থাকে ইন্টারভিউয়ে, যেগুলো করা উচিত নয়। যেগুলো মানে কারো ভুল হয়ে গেলে সেখানে কিন্তু অনেকটা নেগেটিভ মার্কিংয়ে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ে একটা খারাপ এফেক্ট পড়ে। ঠিক আছে? মোট কথা, ওভারঅল পারফরম্যান্স যখন বিচার করা হবে সেক্ষেত্রে তুমি একটু তখন পিছিয়ে পড়বে। তো সেগুলো নিয়ে আলোচনা থাকছে, আর আপডেট তো থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা বলি, যেমন কিছুদিন আগে, দু একদিন আগে অনেকেই, অনেক বলতে দু একজন ফোন করেছিল। তো আমি নিজেও ভাবতে পারিনি তারা ত্রিপুরা থেকে ফোন করেছিল। যদি ত্রিপুরা থেকে কেউ থাকো এখানে, অথবা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় জব করো, সেটা অনেকের সাথে যেমন পরিচয় হয়েছিল। ত্রিপুরার অনেক ক্যান্ডিডেট আছে নার্সিং সেক্টরে। তারা যেমন বিভিন্ন নার্সিংহোম বলো বা বিভিন্ন ক্ষেত্রে জব করছে। তো ত্রিপুরার কেউ থাকলে তোমরা অবশ্যই একবার কমেন্ট করবে। ঠিক আছে? তো তোমাদের সেখান থেকেও যেমন ফোন আসছিল আমার কাছে। তো যাই হোক, প্রথম কথা, তোমাদের WBHRBর আমি আগে বিষয়গুলো বলে নেই। যে তোমাদের GDMO অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের, যে তাদের কিন্তু ইন্টারভিউয়ের ডেট পাবলিশড হয়েছে। এবং তাদের হচ্ছে 9 তারিখ থেকে সম্ভবত জানুয়ারির 28 তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে। তাহলে তোমাদের মনে হতে পারে বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ তাহলে জানুয়ারি মাসে হবে না। তোমাদেরও কিন্তু এই জানুয়ারি মাসেই শুরু হবে। মানে তোমাদের হাতে বেশি কিন্তু সময় নেই, কারণ কার কবে হবে ডেট পড়বে। যাদের যেমন জিডিএমও যাদের 9 তারিখে আছে, তাদের হাতে আর কি সময়, সময় একদম নেই বললেই চলে। তো তোমাদের যাদের মোট কথা বেসিক বা পোস্ট বেসিকদের ক্ষেত্রে হাতে কিন্তু সময় একদমই নেই। তাই ভিডিওটা নিয়েই আমি তোমাদের আসছি। তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর তোমাদের অন্যান্য, অর্থাৎ তোমাদের জিএনএম এ, যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আনসার কি, সেটার অপেক্ষা করে লাভ নেই। হ্যাঁ, আনসার কি সে দেবে, সেখানে তোমাদের তোমরা যেমন বুঝতে পারবে না তুমি কত নাম্বার পাচ্ছ। হ্যাঁ, ঠিক ভুল হয়তো যদি মনে থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারবে, একটা তোমার অনুমান করতে পারবে, আইডিয়া করতে পারবে যে এত নাম্বার আমার হতে পারে, কিন্তু সেই নাম্বারটা তো তোমার থাকছে না, কারণ সেখানে নর্মালাইজেশনের ব্যাপার আছে। তো সেটা আজকে তোমাদের হয়তো দিল না, কারণ এর আগের ভিডিওতেই বলেছি যে তোমাদের শিফট যেহেতু 6টা এবং ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, সেক্ষেত্রে তোমাদের হয়তো দু একদিন সময় লাগতে পারে। ঠিক আছে? তবে সেটা শীঘ্রই দেবে, এবং তোমাদেরও ইন্টারভিউ কিন্তু শীঘ্রই শুরু হবে, এবং সেটা জানুয়ারি মাসের শেষের দিকেও হতে পারে, বা তোমাদের 20 তারিখের পরেও সেটা হতে পারে। ঠিক আছে? কারণ দ্রুত কাজগুলো কিন্তু হচ্ছে। ওকে? আচ্ছা, এবার আহ, যে বিষয়গুলো আসছে তারপরে তোমাদের কিছু আপডেট আগে বলে নেই। যে তোমাদের সিএইচও এর ক্ষেত্রে, দেখো সিএইচও এর ক্ষেত্রে যত ধরনের ইনফরমেশন থাকে, বা আমি যেগুলো তোমাদের আপডেট পাই, সেগুলো সেই নোটিশগুলো কিন্তু পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু দিয়ে দিই। সেই চ্যানেলের তোমার লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যেমন থাকছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা আমার কমিউনিটি পোস্ট থেকেও সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে? তো সেখানে ক্লিক করে তোমরা সেই চ্যানেলে যুক্ত হয়ে সেই আপডেটগুলো সেখান থেকে কিন্তু পাবে। যেমন আজকে সম্ভবত হুগলি ভেরিফিকেশনের লিস্ট দিয়েছে, এবং দক্ষিণ দিনাজপুরের দেখলাম যে সিএইচওর ক্ষেত্রে এক্সাম ডেট সম্ভবত 11 তারিখ জানুয়ারির আছে, এবং লিস্ট পাবলিশড হয়েছে 121 জন না কত জনের মতো নাম রয়েছে দেখলাম। তো সেটা সেই পিডিএফগুলো কিন্তু আমি সব টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। ওকে? তো আমি মেনলি ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলো নিয়ে বলছি, এবং আদার্স যে ডিস্ট্রিক্টগুলো আছে সিএইচও তোমাদের যে বাকি আছে, অর্থাৎ ভেরিফিকেশন বা এক্সাম, এই বিষয়গুলো অবশ্যই সেগুলো আপডেট থাকলে বা আপডেট পেলে অবশ্যই তোমাদের কিন্তু সেই পিডিএফ সহ তোমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু সেই বিষয়গুলো দিয়ে দেবো। ঠিক আছে? তো সেখানে অবশ্যই তাহলে তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে, যারা যুক্ত এখনো হওনি। আচ্ছা, তো ইন্টারভিউ দেখো, তো বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের স্পেশালি নার্সিং যেটা জিএনএমও সেটা হতে পারে। তো যাদের সময় কম, অর্থাৎ বেসিক বা পোস্ট বেসিক, তোমাদের ইন্টারভিউয়ের মেন যে বিষয়গুলো, সেগুলো একটু মাথায় রাখবে। অনেকে বলছে যে ইন্টারভিউয়ের আগে একটু মানে টেনশন হচ্ছে যে কিভাবে দেবো না দেবো, বা কত নাম্বার পেলে হবে না হবে। দেখো, সেটা যেহেতু নম্বর জানা নেই, সেটা বলা মুশকিল। তবে ইন্টারভিউ ভালো দিতে হবে, এবং ভালো দেওয়ার ইন্টারভিউ একমাত্র উপায় সেটা হচ্ছে ভালো জানা নয়। হ্যাঁ, ভালো ইন্টারভিউ ভালো দিতে হলে তোমাকে সাবজেক্টকে ভালো জানতে হবে। সেটা যে সেটাই যে একমাত্র মানে উপায়, সেটা কিন্তু নয়। ইন্টারভিউ হচ্ছে ওভারঅল পারফরম্যান্স। তোমার ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পর্যবেক্ষণ বা অবজার্ভ করা হবে। তার উপর তোমার ওভারঅল পারফরম্যান্সটা ডিপেন্ড করছে। সেখানে তুমি 1-2 কোশ্চেন আনসার না দিতে পারলেও সেখানে তোমার কিন্তু যে তোমার ইন্টারভিউটা খারাপ হলো, সেটা কিন্তু একেবারেই নয়।
তুমি তোমার যে মোট কথা ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে সেখানে বসা এবং আনসার দেওয়ার ভঙ্গিমা, হ্যাঁ, কথা বলার ভঙ্গিমা, হ্যাঁ, তোমার হচ্ছে মানে সব কিছুই ওভারঅল যেটা পারফরমেন্স বলা হয়, সাবজেক্ট নলেজ সব কিছুই দেখেই কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হয়। হ্যাঁ, তাই বলে এই নয় যে কোশ্চেন আমি ২-১টা পারলাম না, আমার আমার ইন্টারভিউ খারাপ হলো, এটা একদমই নয়। তোমরা একটা জিনিস মনে রাখবে যে যেমন যে কাউকে তুমি একটা সাপোজ কোনো একজন টিচার বা কোনো একজন নার্সিং স্টাফ, তোমরা যে এনটিএসগুলো থেকে আ তোমরা ট্রেনিংগুলো করেছো, এবার নার্সিং স্টাফ বা সিস্টার টিউটর যে ম্যাডামরা থাকেন, আচ্ছা একটা কোশ্চেন সাপোজ তোমরা জিজ্ঞেস করলে, হুম? দেখা গেল কোনো কারণে বা সেই মুহূর্তে উনি সেই আনসারটা দিতে পারলেন না। তাই বলে উনি কিছু জানেন না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। সেটা তাদের ক্ষেত্রেও সিস্টার টিউটর বলো বা শিক্ষকদের ক্ষেত্রে বলো বা যেকোনো ক্ষেত্রে যারা টিচিং প্রফেশন অর্থাৎ যারা পড়ায়, তাদের ক্ষেত্রেই বলো। ঠিক আছে? তো ১টা ২টা কোশ্চেন আ জানা বা না জানার উপর তাকে বা তার জ্ঞান সম্পর্কে সেই বিষয়ে কিন্তু মানে ধারণা পাওয়া সেটা কিন্তু যায় না। ঠিক আছে? কোনো কারণে তুমি সেই কোশ্চেনটা সেই মতো আনসার নাও দিতে মানে তোমার হয়তো দিতে পারোনি। পরে হয়তো বের হয়ে অনেকের মনে হয়। হ্যাঁ? তাই সেই বিষয়গুলো ভয়ের কিছু কারণ নেই। তোমার মানে তুমি নরমাল যেভাবে বিহেভ করো। অর্থাৎ সাপোজ তোমরা যখন হসপিটালে ডিউটিতে যাও, এবার পেশেন্টদের কোনো পেশেন্ট যদি দেখা গেল অনেক পেশেন্ট আছে তোমাদের সাথে গল্প জুড়ে দেয়। অনেকে ভয় পায়। হুম? বা সিস্টার বা দিদি বলে ডাকে। এবার কোনো এমন পেশেন্ট আছে যে কোনো একটা তুমি দেখাও জেলকো করবে, সেখানে সে একটু দেখালো ভয় পাচ্ছে, হাতটা সরিয়ে নিচ্ছে বা যেখানে তুমি যে দেখালো ভেন খুঁজে পাচ্ছ না বা মোট কথা তুমি যে ভালোভাবে করবে কাজটা, সেখানে দেখা গেলো তোমার সেখানে ডিস্টার্ব করছে পেশেন্টেই। হ্যাঁ, হয়তো ভয় ভীতি এরকম কাজ করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের তখন কি ভূমিকাটা হয়? বা একটু ধমকের সুরেও তাদের বলো যে কিচ্ছু হবে না। তো বিষয়টা সেরকমই ইন্টারভিউ মানে ইন্টারভিউ মানে এটা নয় যে সেখানে ভয়ের পরিবেশ। সেখানে তোমাদের ওই ওয়ার্ড ডিউটিটা যেভাবে করো সেই তোমাদের সেভাবেই তোমাদের ইন্টারভিউয়ে মানে কক্ষে প্রবেশ করবে। ভাববে যে ওনারা ওই আমার ওই টেস্ট নিচ্ছেন অর্থাৎ তোমার যখন ডক্টর সাহেব যখন ভিজিট করে তোমাদের আ হসপিটালে পাশে যেমন তোমাদের নার্সিং স্টাফ থাকে, তো সেরকমই হ্যাঁ, বিষয়গুলো থাকছে। এবার ডক্টরবাবু যখন কোনো কিছু জিজ্ঞেস করেন যে এই পেশেন্টের, তখন তোমরা কিন্তু সেই বিষয়টা ভেরিফাই করো। কারণ তোমরা যেহেতু অবজার্ভ করো পেশেন্টটাকে, ডাক্তারবাবু তো টাইম টু টাইম তাদের ডিউটি থাকে বা শিডিউল থাকে, সেই সময়ে তিনি আসেন যখন ভিজিটিং টাইম থাকে। তো তোমরা কিন্তু অল টাইম সেখানে থাকছো তোমাদের ডিউটি চলাকালীন। তো তোমরা বিষয়গুলো অবজার্ভ করো। তো তোমরা তো তখন ডাক্তারবাবুকে বলো যে এই বিষয়গুলো এই পেশেন্টের এই বিষয়গুলো হয়েছে। তো সেরকমই তোমাদের ইন্টারভিউ ক্ষেত্রে যারা থাকবেন তারা তো স্বাস্থ্য দপ্তরেই কাজ করেন। ঠিক আছে? কেউ বা কোথাকার সিস্টার টিউটর, সিনিয়র সিস্টার টিউটর থাকতে পারেন। তোমাদেরও বিভিন্ন কলেজ থেকে বা কোনো দপ্তরবাবু থাকতে পারেন। তো তাহলে এই বিষয়গুলো তোমাদের ওয়ার্ডের ডিউটির মতো মনে করতে হবে। ঠিক আছে? একদম সহজ কথায়। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, কোনো পেশেন্ট যদি ইনজেকশন দিতে ভয় পায়, এবার তুমি ইনজেকশন রেডি করছো, সে দিতে ভয় পাচ্ছে। তাহলে তোমার সেখানে কি ভূমিকা হয়? তোমরা কি করো? তোমরা কি সেখানে নিজেরাই ভয় পাও তখন? নিশ্চয়ই না। তখন তোমাকে কি করতে হয়? হ্যাঁ, পেশেন্টকে সেটা তো বলতে হবে যে, "এখানে কি ভয়ের কি যে আছে? হ্যাঁ, ইনজেকশন একটু জাস্ট কিচ্ছু হবে না।" মানে এই যে বিষয়গুলো, মানে তোমরাই তো তখন তাদেরকে একটু ধমকের সুরে বলো। তো সেই বিষয়টাই তোমাদের সেই অ্যাটিটিউডটাই সেখানে থাকতে হবে। যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাটিটিউড মানে গভর্নমেন্টের কোনো জব করার অ্যাটিটিউড। হ্যাঁ, ঠিক আছে? যে তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস আ করতে যাচ্ছ অর্থাৎ তুমি গভর্নমেন্ট সার্ভিস করবে তার ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার অ্যাটিটিউড হবে সেই গভর্নমেন্ট মানে যে জব পাওয়ার যে এলিজিবিলিটি, সেই মানে সেই অ্যাটিটিউডটা থাকতে হবে যে হ্যাঁ, এই গভর্নমেন্ট জব পাওয়ার যোগ্য। তোমার অ্যাটিটিউড দেখেই তারা বুঝবে অর্থাৎ তোমাদের শুধুমাত্র যে অ্যাটিটিউড না, সাবজেক্ট নলেজ তো কিছু দরকার আছেই এবং তোমাদের ওভারঅল পারফরম্যান্স। ঠিক আছে? সেই অ্যাটিটিউডটা সেরকমই থাকবে। হ্যাঁ, নার্সিং স্টাফ নার্সদের যেরকম থাকে আরকি। না, ঠিক আছে? চাকরি পাওয়ার পরে অ্যাটিটিউডটা না, তোমাদের আগে। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা দেখবে যে বিভিন্ন হসপিটালের ক্ষেত্রে বা নার্সিং হোমের ক্ষেত্রে যারা তোমরা কাজ করো, তোমাদের সেখানকার পারফরম্যান্সটা দেখবে তোমরা সেখানে কিভাবে বিহেভ করো। সেগুলো তো এক্সপেরিয়েন্স। তোমরা অনেকে বলো যে এক্সপেরিয়েন্স না থাকলে কি আমরা পিছিয়ে পড়বো যাদের এক্সপেরিয়েন্স নেই। সেটা কখনোই নয়। কারণ এক্সপেরিয়েন্সটা তোমাদের এখানে ম্যান্ডেটরি নয়। যদি ম্যান্ডেটরি হতো তাহলে তো এক্সপেরিয়েন্স দরকার হতেই, এবং এক্সপেরিয়েন্সের নাম্বার যদি এক্সট্রা থাকতো তাহলে নাম্বার এক্সপেরিয়েন্সে পাওয়া যেত। কিন্তু এক্সপেরিয়েন্স তো এখানে নাম্বার নেই। তাহলে যাদের এক্সপেরিয়েন্স আছে তাদেরকে সেই রিলেটেড কিছু কোশ্চেন করবে। এবার তোমরা যদি সেটা লুকিয়ে যাও, না দেখা গেল তোমাদের সার্টিফিকেট তোমরা সাবমিট করেছো, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, কিন্তু তুমি সেখানে লুকিয়ে গেলে, সেটা কিন্তু বড় মারাত্মক ভুল। কারণ সব ডিটেলস তোমার কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশের আগে তারা কিন্তু সবার কাছে, ইন্টারভিউ বোর্ডে যারা আছেন সবার কাছে থাকে। তো সেখানে লুকোনোর কিছু নেই। যাদের এক্সপেরিয়েন্স ৬ মাস বা ১ বছর পূর্ণ হলো, সার্টিফিকেট আগে দিতে পারোনি, তো তাদের ক্ষেত্রে বলব এক্সপেরিয়েন্স থাকলে অবশ্যই বলবে।
হ্যাঁ, যে আমি অমুক হসপিটালে এতদিন করেছিলাম বা নার্সিংহোমে এতদিন কাজ করেছিলাম, তখন স্বাভাবিকভাবে তারা বলবে। কিন্তু এই বিষয়টা ১ম এ আমি বলি, তোমরা যখন ইন্টারভিউতে প্রবেশ করবে, ইন্ট্রোডাকশন দেবে, তারপরে কিন্তু ১ম এর দিকেই এই টাইপটা মানে এই কোয়েশ্চেনটা করে যে তুমি কোথাও অ্যাটাচ আছো কিনা এই মুহূর্তে, বা তোমার এক্সপেরিয়েন্স আছে কিনা। এই কোয়েশ্চেনটা কিন্তু ওনারা করবেন। কারণ তোমাদের ক্ষেত্রে যেহেতু স্কিল পারসন বা এক্সপেরিয়েন্স পারসন, তোমাদের কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। তাই বলে এই নয় যে গুরুত্ব আছে বলে তোমাদের নাম্বারটা বেশি দেবে, সেটা কিন্তু একদমই নয়। সেটা তোমার পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে। এবার তুমি এক্সপেরিয়েন্সড ২ বছর বা ৩ বছর ধরে একটা নার্সিংহোমে কাজ করছো, সেখানে এবার তোমাকে সেই নার্সিংহোম রিলেটেড অর্থাৎ সেই এক্সপেরিয়েন্স রিলেটেড কিছু তখন কোশ্চেন করলো। সে কোন ওয়ার্ডে ডিউটি করছো বা বিভিন্ন ধরনের ডিউটির ক্ষেত্রে বা কোন পেশেন্টের ক্ষেত্রে এরকম হলে বা কী করতে হবে না হবে, যেগুলো তোমাদের ক্লিনিক্যাল বেসড হোক বা সিচুয়েশনাল বেসড হোক, এই টাইপের যখন কোশ্চেন করবে, এবার তুমি এক্সপেরিয়েন্সড, এবার স্বাভাবিকভাবে তোমার সেগুলো উত্তর দেওয়া মানে মানে পাওয়া উচিত, এবং তোমাকে সেভাবে কীভাবে উত্তর দিতে হবে সেটাও তোমাদের জানা উচিত। যেহেতু তুমি ৩ বছর এক্সপেরিয়েন্সড, এগিয়ে আছো, তুমি অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছো অলরেডি। তাহলে সেক্ষেত্রে তখন যদি তুমি না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে। কারণ তুমি একটা বিষয় ২-৩ বছর ধরে দেখা গেল সেখানে কাজ করছো, এবার সেই বিষয়টা তুমি ২-১টা বিষয় ওই বিষয়ে বলতে পারলে না, তাহলে সেটা কিন্তু একটা বাজে ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে? কিন্তু তাই বলে এই নয় যে আমি এগুলো লুকিয়ে যাবো। হ্যাঁ, তুমি যে ১ মাস, ২ মাস, ৩ মাস করেছো, বলতেই পারো। ঠিক আছে, আমি তো সবে ঢুকলাম। এবার কোন ওয়ার্ডে? তো এই ওয়ার্ডে আমি টুকটাক কাজ আপাতত করছি বা কিছু কাজ করেছি এই ওয়ার্ডে। যদি দেখা গেলো যে তখন তারা হয়তো বলবেন যে, "এই ওয়ার্ডে গিয়েছো?" বলে যে, "না, এই ওয়ার্ডে এখনো আমার ডিউটি পড়েনি বা আমি এখনো যাইনি।" ঠিক আছে? তো যাইনি। সেখান থেকে কি কোশ্চেন? এবার তুমি যদি বলি ইন্টার্নশিপে তুমি গিয়েছিলে, তো হ্যাঁ, অবশ্যই ইন্টার্নশিপে তো কম বেশি সব ওয়ার্ডেই তোমাদের কিন্তু মানে ডিউটি থাকে, এবং ইভেন তোমাদের যে যখন তোমাদের আউটডোরে কিন্তু তোমাদের ডিউটি থাকে। তো সেই রিলেটেড এই বিষয়গুলোই কিন্তু তোমাদের মোট কথা প্রাথমিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো থাকলেই সাবজেক্টটা হয়ে গেল। আর বাকি তোমাদের যে ওভারঅল পারফরম্যান্স এর জন্য তোমাদের এই যাওয়া আসা, সেখানে তোমাদের তাদেরকে যে সম্মান করা বা কথা বলার ভঙ্গিমা, এগুলোর উপর বাকি নম্বরগুলো ডিপেন্ড করে। তাহলেই হয়ে গেল। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাপোজ যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করছো, তুমি ভাববে তুমি ওয়ার্ডে প্রবেশ করলে। ঠিক আছে? এই মনোভাবটা নিয়ে যাবে। হ্যাঁ, তাই বলে তাদেরকে পেশেন্ট ভাববে না। এই মনোভাবটা নিয়ে যাবে, তাদেরকে তুমি ডাক্তারবাবু ভাবতে পারো যে, আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, এবার এই পেশেন্টগুলোর এই সমস্যা, সেটা আমি জাস্ট গুছিয়ে বলব। ব্যাস, তাহলেই হয়ে গেল। তাই না? তাহলে আলাদা করে ভয় পাওয়া সেখানে কিছু নেই। ঠিক আছে? তো যাই হোক, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই ইন্টারভিউ ডেট আসলে সেটা তো জানতেই পারবে। ঠিক আছে?